আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপ অন টু মেডিসিন। আজকে আমরা পিডিয়াট্রিক্সের খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার রেসপিরেটরি সিস্টেম, সেখানে খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা আমাদের ক্লাসটি পড়ব ডক্টর আবিদ হাসান মোল্লা স্যারের স্টেপ অন টু পিডিয়াট্রিক্স এই বইটা থেকে। তো আপনারা যখন পড়বেন তখন আপনাদের সামনে যদি বইটা খোলা থাকে তাহলে এটা পড়তে অনেক ইজি হবে। এবং ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে যাবেন। চলুন আমরা ক্লাসটি শুরু করি। অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস। ব্রঙ্কিওলাইটিস এই শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কিওল। সেটারই প্রথমে ডেফিনেশন দেওয়া আছে, ইট ইজ অ্যান অ্যাকিউট ভাইরাল ইনফেকশন অফ দ্য ব্রঙ্কিওল। তাহলে এই যে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, এটা ইউজুয়ালি একটা ভাইরাল ইনফেকশন থেকে হয়। ঠিক আছে, কি ভাইরাস থেকে হয়? সেটা হচ্ছে রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস থেকে কমনলি হয়। এটা পরবর্তীতে আমরা জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটার কমন প্রেজেন্টেশন কি? পেশেন্ট কাফ থাকবে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, অ্যান্ড হুইজ থাকবে। এটা হচ্ছে পেশেন্টের ইউজুয়াল প্রেজেন্টেশন। এবং এই ঘটনাটা সবগুলো ঘটবে একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ভাইরাল ইনফেকশনের পরবর্তীতে এই সিকুয়েলিগুলো আসতে থাকবে। সেটাই বলছে স্টার্ট ফলোইং অ্যান এপিসোড অফ ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ক্যাটারি। আচ্ছা, এই যে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, এটা কমনলি 2 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়। 2 বছরের বেশি যখন হয়ে যায় তখন ব্রঙ্কিওলাইটিসটা চিন্তা করা খুব কম হয়। এবং এর মধ্যে যাদের বয়স 2 থেকে 6 মাস এই রেঞ্জে, তাদের জন্য অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তাহলে এটা একটা ভাইবা কোয়েশ্চেন যে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসটা ইউজুয়ালি কোন বয়সে হয়? যে স্যার 2 বছরের নিচে হয়, এবং কমনলি হয় হচ্ছে 2 থেকে 6 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে। ওকে, এখন এটা অর্গানিজম। আমরা একটু আগে বলছিলাম যে এটা ইউজুয়ালি ভাইরাল ইনফেকশন দিয়ে হয়। ঠিক আছে, ভাইরাল ইনফেকশনের মধ্যে কী কী আছে? রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস, এটা হচ্ছে মোস্ট কমন ভাইরাস। সাথে সাথে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এবং আদার্স কিছু কিছু ভাইরাস আছে যেটা দিয়ে হয়। মোস্ট কমনলি হচ্ছে আমার রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস। তো এটা একটা ভাইবা কোয়েশ্চেন যে মোস্ট কমনলি কোন ভাইরাস দিয়ে হয়? স্যার রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস দিয়ে হয়। ওকে, এটার প্যাথোজেনেসিসটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে এখান থেকে একটা কথা আমরা মনে রাখতে হবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপ আছে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসের সাথে অ্যাডাল্ট ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ও সিওপিডির। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডির। এভাবে মনে রাখার সুবিধার্থে আপনারা মনে রাখতে পারেন যে ছোট বাচ্চাদের সিওপিডি হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস। তাহলে সিওপিডিতে আমরা যেই যে ফাইন্ডিংগুলো পাবো, ঠিক একই ফাইন্ডিং আমরা অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে পাবো। রেডিওলজিক্যাল ফাইন্ডিং এবং ক্লিনিক্যাল ফাইন্ডিং অলমোস্ট সেম, এবং প্যাথোজেনেসিসের ক্ষেত্রেও কিছুটা সিমিলারিটি আছে। যেমন আমরা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে আমরা জানি সেখানে কী হয়? এয়ার ট্র্যাপিং হয়, এবং এয়ার ট্র্যাপিং হওয়ার ফলে আলটিমেটলি কী হয়? আমাদের যে লাং ফিল্ডগুলো সেগুলো হাইপার ইনফ্লেশন হয়। সেম একই রকম ব্যাপারটা ঘটে হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে। সেখানেও আমার এয়ার ট্র্যাপিং হবে এবং হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং ফিল্ড হবে। ওকে, আচ্ছা, এখন দেখুন ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা অলরেডি বলছি যে ক্লিনিক্যাল ফিচার কী কী থাকবে। পেশেন্টের যে সিমটমের মধ্যে থাকবে হচ্ছে সাডেন অনসেট অফ কাফ থাকবে, হুইজ থাকবে, এবং রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে। এবং খুব মজার একটা ব্যাপার হচ্ছে এই অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসকে যে পেশেন্ট, তাকে বলা হয় হ্যাপি হুইজার। হ্যাপি হুইজার কথার অর্থ হচ্ছে পেশেন্টটা যখন শ্বাস নিবে তখন তার শ্বাসকষ্ট হবে এবং তার হুইজ পাওয়া যাবে, অর্থাৎ শ্বাসের শব্দ পাওয়া যাবে। কিন্তু পেশেন্টটা দেখা যাচ্ছে প্লেফুল আছে,
পেশেন্ট খেলাধুলা করছে, পেশেন্ট আদারওয়াইজ পেশেন্টের অন্য কোনো সমস্যা নেই, তার রেসপিরেটরি কিছু প্রবলেম বাদে, যেমন পেশেন্ট খুব বেশি ফেব্রাইল না, পেশেন্ট টক্সিক না, পেশেন্ট লেথার্জিক না, ডিহাইড্রেটেড না, যে ফিচারগুলো নিউমোনিয়ার ক্ষেত্রে পাওয়া যায়, এই জন্য পেশেন্টকে বলা হচ্ছে হ্যাপি হুইজার। স্যাররা একটা নিউমোনিক দিয়ে এটাকে মনে রাখায় যে হাঁচি, হাসি, কাশি, বাসি। হাসি কাশি বাসি মানে হাসি মানে হচ্ছে হ্যাপি, কাশি মানে কাফ, বাসি মানে হুইজ, তাহলে হাসি কাশি বাসি, অর্থাৎ এই পেশেন্টটা একটা হ্যাপি হুইজার, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তার হুইজ পাওয়া যাচ্ছে, কিন্তু পেশেন্টটা ইউজুয়ালি প্লেফুল আছে এবং তার কাশি হচ্ছে, এই হচ্ছে তার সিমটম। আমরা যদি সাইনের দিকে তাকাই, ফিজিক্যাল এক্সামিনেশন করলে পেশেন্টের আমি কী কী পেতে পারি, যেহেতু রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে পেশেন্টের, এই জন্য পেশেন্ট ডিসনিক থাকতে পারে, ফ্লারিং অফ অ্যালানাজাই, যেটা রেসপিরেটরি ডিস্ট্রেসের ক্ষেত্রে ইউজুয়ালি পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে, এবং পেশেন্টের যদি খুব বেশি ডিস্ট্রেস হয় সেক্ষেত্রে সাইনোসিস হতে পারে। আচ্ছা, এখন আমি যদি ইন্সপেকশন করি রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে, ইন্সপেকশন করলে আমি ফাস্ট ব্রিদিং পাবো। ফাস্ট ব্রিদিং আমরা জানি যে 2 মাসের কম বয়সী বাচ্চার ক্ষেত্রে যদি 60 বা তার বেশি হয় রেসপিরেটরি, তাকে বলা হয় ফাস্ট ব্রিদিং। 2 মাস থেকে 1 বছর 50 বা তার বেশি, এবং 1 বছরের বেশি হলে এটা 40 বা তার বেশি হলে তাকে ফাস্ট ব্রিদিং বলা হচ্ছে। তো ফাস্ট ব্রিদিং থাকবে, সুপ্রাস্টার্নাল রিসেশন থাকবে, অর্থাৎ এটা স্কিনটা ভেতর দিকে ঢুকে যাবে, চেস্ট ইনড্রয়িং থাকবে, বুকটা ভেতর দিকে দেবে যাচ্ছে, বাবা মা এমনভাবে কমপ্লেন করতে পারে, অ্যান্ড হাইপার ইনফ্লেটেড চেস্ট পাওয়া যাবে, যে লাং ফিলটা মনে হচ্ছে বড়, ইন্সপেকশনের সময় যে চেস্টটা মনে হচ্ছে বড়। পালপেশনের ক্ষেত্রে ইউজুয়ালি তেমন কোনো ফাইন্ডিং পাওয়া যায় না, কিন্তু পারকাশন নোড হাইপার রেজোনেট হবে। কেন হাইপার রেজোনেট হবে? কারণ এখানে তো এয়ার ট্র্যাপিং হচ্ছে, আর আমরা জানি এয়ার ট্র্যাপিং হলে হাইপার রেজোনেট আমার পারকাশন নোড পাওয়া যাবে, যেটা আমরা সিওপিডির ক্ষেত্রেও পেয়েছিলাম। ওকে, এবং এক্স্যাক্টলি সিওপিডিতে আমরা যে অস্কালটেটরি ফাইন্ডিং পেয়েছিলাম, যে ব্রেথ সাউন্ড ভেসিকুলার উইথ প্রলং এক্সপাইরেশন, সেই ভেসিকুলার উইথ প্রলং এক্সপাইরেশনই আমরা পাবো এখানে, উইথ ওয়াইড স্প্রেড ব্রঙ্কাই। বোঝা গেছে? এই জন্য এটাকে বলা হচ্ছে সিওপিডি লাইক। আমি ইনভেস্টিগেশন কি করব? এই পেশেন্টের ইনভেস্টিগেশনের জন্য আমি সবার প্রথমে পেশেন্টকে চেস্ট এক্সরে করব। চেস্ট এক্সরে ইউজুয়ালি এটার ক্ষেত্রে কনফার্মেটরি। কেন? কারণ হচ্ছে যেহেতু পেশেন্টের বয়স কম, এবং চেস্ট এক্সরে করলে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে 3টা। হতে পারে পেশেন্টের নিউমোনিয়া হতে পারে, পেশেন্টের অ্যাকিউট ব্রঙ্কাইটিস হতে পারে, পেশেন্টের অ্যাজমা হতে পারে, ইউজুয়ালি এগুলো। এর মধ্যে অ্যাজমাটা আমরা ক্লিনিক্যালি আরও অন্যান্য ফিচার থাকবে, অ্যাটোপির ফিচার থাকতে পারে, বা তার বাবা মার হিস্ট্রি থাকতে পারে। নিউমোনিয়া তার অন্যান্য যে ক্লিনিক্যাল ফিচারগুলো আছে সেটাতে আমি নিউমোনিয়াকে ডিফারেন্সিয়েট করতে পারি, এবং রেডিওলজি যখন আমি করব তখন পেশেন্টের নিউমোনিয়া এবং অ্যাকিউট ব্রঙ্কাইটিসের মধ্যে আমি ক্লিয়ার কাট ডিফারেন্সিয়েট করতে পারবো। এখানে আমি চেস্ট এক্সরে যখন করবো তখন আমি কী পাবো? তখন আমি পাবো হচ্ছে হাইপার ট্রান্সলুসেন্সি অফ দ্য লাং ফিল্ড। এই যে আপনারা দেখছেন এখানে অনেক কালো হয়েছে, বেশি কালো হয়ে গেছে, এটা বলছে হাইপার ট্রান্সলুসেন্সি, এবং হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ড পাবো আমরা। ওকে, তাহলে আমার ডায়াগনোসিস হয়ে গেল। এখন ট্রিটমেন্ট কি করব? যদি এটা মাইল্ড কেস হয় সেক্ষেত্রে আমরা বাসাতে পেশেন্টকে কিছু কেয়ার দিতে পারি, ঠিক আছে? হোম কেয়ার কখন দিব? যদি পেশেন্টটা মাইল্ড কেস হয় সেক্ষেত্রে আমি কী করতে পারি? পেশেন্টকে একটু হেডটাকে একটু আপরাইট পজিশনে রাখতে পারি। পেশেন্টের যে নোজে আমরা হচ্ছে যে নরসল বলে, অর্থাৎ নর্মাল স্যালাইন সোক করে আমি এটাকে ওয়াশ করতে পারি, তাহলে ওখান থেকে সিক্রেশন আছে, সিক্রেশনগুলো বের হয়ে আসবে। পেশেন্টকে আপনার হচ্ছে ফিডিংটা ইউজুয়াল থাকবে, পেশেন্টকে স্বাভাবিকভাবে খাবার খাওয়াতে থাকবে, এবং বাবা মাকে বুঝিয়ে দিতে হবে কখন পেশেন্টকে ডক্টরের কাছে নিয়ে আসা লাগবে, কখন হসপিটালে ভর্তি করা লাগবে। আচ্ছা, এখন যদি পেশেন্ট সিভিয়ার কেস হয়, সিভিয়ার কেসে আমাদেরকে পেশেন্টকে হসপিটালাইজ করা লাগবে। হসপিটালাইজ করে এর মেইন স্ট্রিম যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে হিউমিডিফাইড অক্সিজেন ইনহেলেশন। স্যার এটাও জিজ্ঞেস করে মেইন স্ট্রিম ট্রিটমেন্ট কি? হিউমিডিফাইড অক্সিজেন ইনহেলেশন দিতে হবে তাকে, এবং তাকে নেবুলাইজেশন করতে হবে উইথ হাইপারটনিক স্যালাইন দিয়ে আমাকে নেবুলাইজেশন করতে হবে। হাইপারটনিক স্যালাইন কি আছে? 3% সোডিয়াম ক্লোরাইড একটা হাইপারটনিক স্যালাইন। আচ্ছা, যদি আমার এই ট্রিটমেন্টগুলো কাজ না করে সেক্ষেত্রে অনেক সময় রেসপিরেটরি সাপোর্ট বা ভেন্টিলেটর সাপোর্টের কথা চিন্তা করা যেতে পারে, ওগুলো অনেক এক্সট্রিম স্টেজে। হ্যাঁ, তবে
এটাকে আমি পেশেন্টকে আমি যে ব্রঙ্কোডাইলেটর আছে ব্রঙ্কোডাইলেটর দিয়ে আমি নেবুলাইজেশন করবো কিনা এটা বইতে বলা আছে ইট ইজ নট ইউজুয়ালি রিকমেন্ডেড, ঠিক আছে, নট ইউজুয়ালি রিকমেন্ডেড। এটা আমি করবো যদি পেশেন্টের অ্যাজমা কনপ্লেন্ট যদি অ্যাজমা থাকে বা অ্যাজমার হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে, বা যদি পেশেন্টের ডায়াগনোসিসটা কনফার্ম না হয় সেক্ষেত্রে করা যেতে পারে যে এটা অ্যাজমা হতেও পারে এভাবে। তাছাড়া ইউজুয়ালি এটা নট রিকমেন্ডেড। ওকে, তাহলে আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন, এবং এই ক্লাসের মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে কোশ্চেন করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের আনসার দিয়ে দিব। এবং ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং আপনারা নতুন কোন ক্লাস হলে আপনাদের ভালো হয় এটা একটু কমেন্ট করলে আমি সেই অনুযায়ী ক্লাস আপলোড দিতে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।